আমি লেখক রিমন হোসেন ধূমকেতু। আমার আজকের ঘটনাটি 2টা পর্বে লিখেছি। সবাই আমার ঘটনাটি প্রথম হতে শেষ পর্যন্ত শুনবেন, তা না হলে ঘটনাটি বুঝতে কষ্ট হবে। প্রথমেই পর্ব 1 দিয়ে শুরু করছি। পর্ব 1। সেদিন কাজ থেকে ফিরতে একটু বেশি দেরি হয়েছিল। রাত প্রায় 2টা বাজে। রাস্তাঘাট বেশ ভালোই ফাঁকা। ফাঁকা হওয়ার কথা। আসলে আমাদের এই অঞ্চলটা মূল শহর থেকে বেশ দূরে, তাই রাত 12টার পরপরই সবকিছু স্তব্ধ হয়ে যায়। তো আমি কাজ শেষ করে ফিরছিলাম। হঠাৎ করে মনে হলো আমাকে ফিরতে হলে তো একটা জঙ্গল পার হতে হবে। জঙ্গলের কথা মনে আসতেই শরীরটা কেমন যেন শিরশির করে উঠল। একে জঙ্গল, দুইয়ে আবার এত বেশি রাত। ভয় হওয়ারই কথা। তবু 1 পা 2 পা করে এগিয়ে যাচ্ছিলাম আর মনে মনে ভাবছিলাম, যদি এখন কাউকে সাথে পেতাম তাহলে তার সাথেই জঙ্গলটা পার হওয়া যেত। ভাবতে ভাবতে এগোচ্ছি, এমন সময় মনে হলো পেছন থেকে কেউ যেন এদিকেই আসছে। একটু পরে সে আমার কাছে আসলো। দেখে মনে হলো একটা বৃদ্ধ হাতে লাঠি নিয়ে গায়ে চাদর জড়িয়ে আছে। সত্যি বলতে ভূতের ভয়ের থেকে তাকে দেখেই আমার বেশি ভয় হচ্ছিল। তবুও মনে সাহস এনে তাকে প্রশ্ন করলাম, আচ্ছা কাকা, আপনি কি জঙ্গলের ওপারে যাবেন? হ্যাঁ বাবা, তুমিও কি ওপারে যাবে? বৃদ্ধ লোকটির কথাবার্তার ধরন দেখে ভয় অনেকটা কেটেই গেল। আমি বেশ নম্রভাবে বললাম, হ্যাঁ কাকা, আমিও ওপারে যাব। তা বেশ, তো চলো একসাথেই যাই। আমরা একসাথে চলতে শুরু করলাম। আমার অবশ্য বেশ ভালোই হলো। জঙ্গলটা বেশ বড়। হেঁটে পার হতে তা প্রায় 12 মিনিট লাগে। আমরা আস্তে আস্তে হাঁটা শুরু করলাম। যেতে যেতে আমি বৃদ্ধ লোকটিকে প্রশ্ন করলাম, কাকা, আপনার হাতে লাঠি কোথা থেকে এত রাতে আসছেন? আসছি না, আমি এখন যাচ্ছি। মানে আমি আমার এক বন্ধুর বাড়ি যাচ্ছি। এত রাতে বন্ধুর বাড়ি? হ্যাঁ বাবা, অনেক বড় একটা ঋণ আছে। ঋণ আছে? কিসের ঋণ? মৃত্যুর ঋণ। তার এইরকম উত্তর শুনে আমি আর কিছু বললাম না। আমরা দুজনে প্রায় মিনিট 5 হলো হাঁটছি। হঠাৎ করে বৃদ্ধ লোকটি আমায় প্রশ্ন করল, তুমি কোথায় যাচ্ছ বাবা? আমি বাড়ি ফিরছি। অফিস থেকে বুঝি? হ্যাঁ কাকা, আসলে আজ কাজ করতে একটু বেশি দেরি হয়ে গেল। তা বেশ। হাঁটতে হাঁটতে প্রায় 15 মিনিট পার হয়ে গেল, কিন্তু জঙ্গল আর শেষ হলো না। জঙ্গলটা ক্রমশ গভীর থেকে গভীর হতে লাগলো। আমি তো কিছুই বুঝতে পারলাম না। হঠাৎ করে মাথাটা ঝমঝম করে উঠল। তারপর পাশে তাকিয়ে দেখি আমার সাথে আসা বৃদ্ধ লোকটি আর নেই। আশপাশ ভালো করে দেখি, কই, কোথাও নেই তো। আমি কিছু বুঝে ওঠার আগেই চারপাশ ঘন কুয়াশায় ঢেকে যায়। কিন্তু এই সময় কুয়াশা আসবে কিভাবে? মাথাটা ঘুরে গেল। কিছুক্ষণ পর কুয়াশাগুলো সরে গেল। হে কি, আমি রাস্তা থেকে জঙ্গলের ভেতর আসলাম কিভাবে? বুকের ভেতর ধক ধক করা শুরু করলো। আমি জঙ্গল থেকে বের হওয়ার চেষ্টা করলাম, কিন্তু আমার মনে হতে লাগলো আমি যেন আরো গভীরে যাচ্ছি। জঙ্গল আর শেষ হয় না। তাও আমি এদিকে ওদিকে আরো ঘোরাঘুরি করলাম, কিন্তু কোনো লাভ হলো না। দৈবাৎ কোনো কিছুর সাথে আমি হোঁচট খেলাম। নিচে তাকিয়ে দেখি সেই বৃদ্ধ লোকটির হাতের লাঠি পড়ে আছে। রাতের গভীরতা যেন আরো বেড়ে গেল। চারপাশ আরো অন্ধকার হয়ে গেল। আমি তার লাঠিটা তুলে নিলাম আর ভাবতে লাগলাম, এটা এখানে আসলো কিভাবে? হয়তো সেও আমার মতো এখানে ফেসে গেছে। আমি আর কিছু ভাবতে পারলাম না। দৈবাৎ লক্ষ্য করলাম ওইদিকে কিসের যেন ক্ষীণ একটা আলোর ঝলক। মনে মনে ভয় হলো, তবু
সেই আলোর ঝলক অনুসরণ করলাম। কিছুক্ষণ পর বুঝতে পারলাম এটা কারো একটা ঘর, বেশ পুরনো। মনে হয় ভেতরে কেউ আছে, তাই দরজায় কড়া নাড়ার জন্য আরো কাছে গেলাম। দরজায় কড়া নাড়া দিতেই বুঝতে পারলাম দরজাটা খোলাই আছে। ভেতরে যাওয়ার সাহস হলো না, তাই সেখান থেকে চলে আসার জন্য পিছু হাঁটতে লাগলাম। কিন্তু আমার মনে হতে লাগলো আমি একই স্থানে আছি, আর পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। আমি ভয়ে ভয়ে নিচে তাকাই, দেখি সত্যি আমি স্থির আছি আর মাটি পায়ের নিচ থেকে সরে যাচ্ছে। আমি আর পালানোর চেষ্টা করলাম না। আমি ঠিক করলাম যে আমি এই ঘরের ভেতরেই যাব। আর দেরি করলাম না, ধীর পায়ে ঘরটার ভেতরে ঢুকে পড়লাম। ঘরের আসবাবপত্র দেখে মনে হয় এখানে এখনো হয়তো কেউ বাস করে। ঘরের এক প্রান্তে রাখা আলমারির ওপর একটা বন্দুক রাখা আছে, মনে হয় বেশ পুরনো। ঘরের ভেতরে তেমন কিছু পেলাম না, তাই বেরিয়ে আসার জন্য পা বাড়িয়েছি। এমন সময় হঠাৎ কারো চিৎকার ভেসে আসলো। প্রথমে ভাবলাম চিৎকারটা বাহির থেকে আসছে, কিন্তু দ্বিতীয়বার যখন আবার কারো চিৎকার শুনতে পেলাম, তখন আমার আর কোনো সন্দেহই রইল না যে চিৎকারটা এই ঘরের নিচ থেকেই আসছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? মনে হচ্ছে এই ঘরের নিচে গোপন একটা ঘর রয়েছে। দেখতে হবে রহস্যটা কি। আমি আশপাশ খুঁজতে লাগলাম, কোথাও নিশ্চয়ই গোপন পথ আছে। খুঁজতে খুঁজতে পেয়েও গেলাম। মেঝেতে একটা কার্পেট ছড়ানো ছিল, তার নিচেই নেমে গেছে একটা সিঁড়ি। আমি সেই সিঁড়ি ধরে নিচে নামলাম। নিচে নেমে আমি অবাক হয়ে গেলাম। ওপরে এত ছোট একটা ঘর, আর নিচে এত বড় একটা জায়গা। এখানে নিশ্চয়ই কোনো অন্যায় কাজ করা হয়। নিচে অনেক বড় বড় কাগজের কাঠের বাক্স রাখা ছিল। আমি বাক্সগুলোর আড়ালে গিয়ে লুকোলাম, কিন্তু আমার মনে ভয় তুলনায় কে চিৎকার করছে সেটা জানার আগ্রহই বেশি ছিল। কিন্তু সেখানে আমি কোনো মানুষের চিহ্নও পেলাম না। আস্তে আস্তে আমার মনের ভেতর ভয় বাসা বাঁধল। আমার মন একবার বলছে এখান থেকে চলে যেতে, আবার আরেকবার বলছে কি হয় তা দেখতে। মনের সাথে লড়াই করে আমি ওখানেই থেকে গেলাম। কিছুক্ষণ পর আবার সেই চিৎকার শুনতে পেলাম। কেউ যেন চিৎকার করে বলছে, বাঁচাও বাঁচাও। মনে হচ্ছে এই ঘরের ভেতর আর একটা ঘর আছে। আমার হাতে থাকা লাঠিটা দিয়ে আমি সেই ঘরের দেয়ালে টোকা দিতে লাগলাম। একটু পরে বুঝতে পারলাম যা ভেবেছি তাই সত্যি। এখানেই আছে আরেকটা পথ, আর এর ওই পাশ থেকেই হয়তো চিৎকার আসছে। আমি এখানকার পথ খুঁজতে লাগলাম। হঠাৎ আবার চিৎকার ভেসে এলো। কেউ যেন বলছে, ক্ষমা করে দাও, বাঁচাও বাঁচাও আমাকে। ভেতরে যাওয়ার কোনো পথ না পেয়ে আমি হাতে লাঠি দিয়ে দেয়ালে আঘাত করলাম। 3 বার আঘাত করার পর হঠাৎ করে দেয়ালের কিছু অংশ সরে গিয়ে একটা পথ তৈরি হলো। আমি সেই পথ ধরে ভেতরে গেলাম। কি ভেতরে প্রবেশ করার সাথে সাথে আমি হিম পাথর হয়ে গেলাম। এত রক্ত, এত লাশ, এখানে কি করে? আমি পালিয়ে আসার চেষ্টা করলাম। হঠাৎ আবার চিৎকার শুনতে পেলাম। আমি পেছন ফিরে তাকালাম। মনে হলো ওই ঘরের শেষ প্রান্তে কেউ আছে, তাই ধীর পায়ে এগিয়ে গেলাম। তারপর যা দেখলাম তাতে সত্যি পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আমি দেখলাম সারি সারি করে বিছিয়ে রাখা লাশ। এত রক্ত আমি এর আগে কখনো দেখিনি। ঘরের শেষ প্রান্তে একটা যুবক ভয় পেয়ে দাঁড়িয়ে আছে। ও আমাকে দেখার সাথে সাথে চিৎকার করে বলল, বাঁচাও বাঁচাও আমাকে, আমি বাঁচতে চাই, আমাকে মেরে ফেলবে, বাঁচাও আমাকে। এতক্ষণ এরই চিৎকার ভেসে আসছিল। আমি যুবকটির কাছে গেলাম আর সঙ্গে সঙ্গে চমকে উঠলাম। এ তো সেই বৃদ্ধ লোকটি।
চোখ দুটো লাল, শরীর রক্তাক্ত, আমার মাথায় কিছু আসছিল না। বৃদ্ধ লোকটি আমার দিকে তাকাতেই আমার কোমর থেকে পা পর্যন্ত সব যেন জমে গেল। আমি পা নাড়াতে পারছিলাম না। হঠাৎ করে দেখলাম বৃদ্ধ লোকটি যুবকটির গলা ধরে উঁচু করে ফেলল, তারপর ছুঁড়ে ফেলে দিল কয়েকটা লাশের ওপর। আমার আর বুঝতে বাকি রইল না যে বৃদ্ধ লোকটি কোনো মানুষ নয়, আর এও বুঝতে পারছিলাম যে যুবকটির আর হয়তো রক্ষা নেই। কিন্তু আমার ভয় হচ্ছিল হয়তো এরপর আমার পালা। ভয়ে আমার গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না। আমি শুধু নির্বাক দর্শকের মতো দেখছিলাম একটা আত্মার প্রতিশোধ। বৃদ্ধ লোকটি যুবকটির কষ্টের পর কষ্ট দিতে থাকে। প্রথমে চুলের গোড়া ধরে সারা ঘর টেনে নিয়ে বেড়ায়, তারপর নখ দিয়ে সারা শরীর আঁচড়াতে থাকে। অবশেষে আমাদের হাতে চলে গেল, আর বৃদ্ধ লোকটি লাঠি যুবকটির পেটে ঢুকিয়ে এফোর ওফোর করে দিল। ছটফট করতে করতে মারা গেল যুবকটি। তারপর বৃদ্ধ লোকটি আমার কাছে আসলো। আমি খুবই ভয় পেয়ে যাই। ভাবলাম এখানেই হয়তো আমার ইতি। বৃদ্ধ লোকটি আমার কাছে এসে তার লাঠিটা ছুঁয়ে দিতেই আমি ঠিক হয়ে গেলাম, কিন্তু আমি তাও কেন জানি না সেখানেই দাঁড়িয়েছিলাম। হঠাৎ দেখলাম বৃদ্ধ লোকটির চোখ বেয়ে পানি ঝরছে। সে বলতে লাগলো, জানো তো বাবা, এই ঘর থেকেই সবকিছু শুরু হয়েছিল, আর আজ এখানেই শেষ হলো। এরা 3 বন্ধু আমায় এখানেই মেরে ফেলেছিল। কেন জানো? আমি এদের অন্যায় কাজে বাধা দিয়েছিলাম। তাই সেদিন আমি বলেছিলাম আমায় ছেড়ে দিতে। আমার নাতনি হাসপাতালে ভর্তি আছে, আমি ছাড়া তার আর কেউ নেই। কিন্তু ওরা আমাকে ছাড়েনি, আমাকে মেরে ফেলেছে। ওরা 3 বন্ধু মিলে এখানে মানুষদেরকে মেরে তাদের শরীরের অঙ্গ চুরি করত। 2 জনকে তো আগেই মেরে ফেলেছি, আর আজকে একে মেরে মৃত্যুর ঋণ শোধ করলাম। আজ আমি মুক্তি পেলাম, আর এখন তুমিও মুক্ত। তারপর আস্তে আস্তে বৃদ্ধ লোকটি ধোঁয়ার সাথে মিশে গেল, আর মনের অজান্তেই আমার চোখ থেকে 1 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। এতক্ষণ শুনলেন পর্ব 1-এর অংশ, এখন পর্ব 2-এর অংশ শুনবেন। পর্ব 2। যাদবপুর থানার ওসি রফিকুল হক তালুকদার সাহেব আজ একটু বেশি ব্যস্ত ছিলেন, তাই সারাদিন একটু সিগারেট টানারও সময় পাননি। সারাদিনে এই 2-1 প্যাকেট না টানলে যে তার বুদ্ধি কোনোভাবেই খুলতে চায় না। এখন থাক, সেসব কথা পরে হবে। সারাদিন কাজ করে এই রাত প্রায় 1টার সময় ওসি রফিকুল হক 1 প্যাকেট সিগারেট নিয়ে থানা থেকে বের হলেন। আর যাই হোক, থানায় বসে তিনি কোনোভাবেই সিগারেট খেতে পারেন না। সিগারেটের প্যাকেট নিয়ে তিনি 2 মিনিট হেঁটে একটা ওভারব্রিজের উপরে উঠলেন। তারপর নিজে নিজেই বললেন, এইখানে খাওয়া যাবে। তিনি প্যাকেট থেকে একটা সিগারেট বের করে 2 ঠোঁটের মাঝখানে নিয়ে দেশলাই কাঠি দিয়ে আগুন ধরালেন, আর মনে সুখে একটা লম্বা টান দিলেন। হঠাৎ করেই ওভারব্রিজের অন্য পাশে তিনি কাউকে লক্ষ্য করলেন। দেখে মনে হয় কোনো বাচ্চা মেয়ে হবে। রফিকুল হক একটু আশ্চর্য হলেন, এত রাতে এখানে বাচ্চা মেয়েটা কোথা থেকে এলো? কৌতূহল মেটানোর জন্য তিনি বেশ জোর পায়ে বাচ্চা মেয়েটার কাছে গেলেন। মেয়েটা অদ্ভুতভাবে দাঁড়িয়ে আছে, মাথার লম্বা চুলগুলো সব সামনের দিকে করা, পরনে একটা সাদা রঙের শাড়ি। দেখে যে কারোরই ভয় হবে এমন, কিন্তু ওসি রফিকুল হক ভয় পেলেন না। তিনি মেয়েটার সামনে হাঁটু গেড়ে বসে বললেন, এই যে মা, এত রাতে এখানে কি করছো? তোমার মা বাবা কোথায়? মেয়েটা কোনো কথা না বলে শুধু ডান হাতটা উপরে তুলল। মেয়েটার হাত দেখে রফিকুল হক ভয় পেয়ে যান। তিনি নিজে নিজে বললেন, এটা কিভাবে হতে পারে? না, এটা হতে পারে না। তিনি তাড়াতাড়ি উঠে দাঁড়ালেন আর ওভারব্রিজের রেলিং ধরে দাঁড়িয়ে পড়লেন। মেয়েটা ধীরে ধীরে রফিকুল হকের দিকে এগিয়ে আসতে লাগলো। রফিকুল হকও আস্তে আস্তে পিছিয়ে যেতে লাগলেন। তার হাত থেকে সিগারেটের প্যাকেটটা পড়ে গেল।
রাত 1টার দিকে সাধারণত শহরের রাস্তা গাড়ি ঘোড়ায় ভর্তিই থাকে, কিন্তু আজ শুধু রাস্তা নয়, বরং পুরো এলাকাই ফাঁকা। কারণ আর কয়েকদিন পরে ঈদের ছুটিতে, তাই শহরের প্রায় বেশিরভাগ লোকই গ্রামের বাড়িতে গেছে। মেয়েটা তার ডান হাত রফিকুল হকের দিকে বাড়িয়ে দেয়। মেয়েটার ডান হাতে 3টা তারার মতো চিহ্ন আছে। ওসি রফিকুল হক পালানো শুরু করে দেন। মুহূর্তের মধ্যেই পরিবেশ বদলে যায়। রফিকুল হক ওভারব্রিজের অন্য পাশে পৌঁছানোর আগেই একটা কালো কাপড় এসে ওসি রফিকুল হকের গলায় ফাঁস লেগে যায়, আর সেটা উল্টো দিকে টান লাগতে লাগলো। রফিকুল হক গলায় লাগা ফাঁসের টানে ওভারব্রিজের উপর পড়ে যান। তার চোখ মুখ সব লাল হয়ে গেছে। ভয়ও পেয়েছেন খুব, যেন তিনি এখনই মরে যাবেন। হঠাৎ দমকা হাওয়া বইতে লাগলো। মেয়েটা রফিকুল হকের সামনে এসে দাঁড়ালো। মেয়েটার মুখের ওপর থেকে বাতাসে চুলগুলো সরে যেতে লাগলো। তা আর সেই চুলের পেছন থেকে বেরিয়ে এলো একটা ভয়ঙ্কর মুখ। সেই মুখটা ছিল রক্তাক্ত, গলায় আঁচড়ের দাগ, যেন কেউ নখ দিয়ে আঁচড়েছে। চোখের জায়গায় চোখ ছিল, কিন্তু চোখের ভেতরে মনই ছিল না। মেয়েটা অদ্ভুত রকমের একটা হাসি দিল। তার মুখের ভেতরের দাঁতগুলো ভয়ঙ্কর ছিল, যা বর্ণনা করা যায় না। মেয়েটার গাল ফেটে, ঠোঁট ফেটে রক্ত বের হতে লাগলো। মেয়েটার সাদা শাড়ি রক্তে লাল হয়ে গেল। রফিকুল হক আরো ভয় পেয়ে যান। তিনি এক প্রকার কান্না স্বরে বললেন, আর হবে না, আর হবে না, আমায় ছেড়ে দাও, আমি আর মিথ্যা কেস বানাবো না। মেয়েটা মুখ দিয়ে হু এর মতো একটা আওয়াজ করলো, আর সাথে সাথে কালো কাপড়ের ফাঁসটা রফিকুল হকের গলায় আরো জোরে বসে গেল। রফিকুল হক চিৎকার করার চেষ্টা করলো, কিন্তু তার গলা দিয়ে আওয়াজ বের হলো না। রফিকুল হক মুক্তির জন্য হাত পা এদিক ওদিক ছুটতে থাকে, কিন্তু কোনো লাভ হয় না। মেয়েটা রফিকুল হকের পা ধরে তাকে ওভারব্রিজের উপর থেকে ছুঁড়ে ফেলে দেয় রাস্তায়। রাস্তায় পড়ে রফিকুল হকের মাথাটা থেতলে যায়। বাচ্চা মেয়েটা ওভারব্রিজের উপর থেকে নিচের দিকে তাকিয়ে একটা ভয়ঙ্কর হাসি দেয়। রহস্যময় সে হাসির মধ্যে যেন তৃপ্তি রয়েছে। মেয়েটা যেন রফিকুল হককে মেরে তৃপ্ত হয়েছে। পরদিন সকালের জবর খবর, যাদবপুর থানার ওসি রফিকুল হকের লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে যে কাল রাতে তিনি বড় কোনো গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করেছেন। সকালে খবরের কাগজে ওসি রফিকুল হকের মৃত্যুর খবর পেয়ে চমকে গেল রাজীব। সে খবরের কাগজটা রেখে তার মা আর বাবাকে ডাকতে লাগলো। ডাকার কিছুক্ষণের মধ্যেই এসে উপস্থিত হয় রাজীবের মা আর বাবা। রাজীব তার মা আর বাবাকে উদ্দেশ্য করে বলল, বাবা, মা, ওসি রফিকুল হক গতকাল রাতে মারা গেছেন। খবরটা শোনার পর রাজীবের বাবা বলল, সে ভালোই হয়েছে, এখন আর আমাদের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। রাজীবের মাও রাজীবের বাবার সাথে তাল মিলিয়ে বলল, হ্যাঁ, যা হয় সব মঙ্গলের জন্যই হয়। কিন্তু রাজীব ব্যাপারটা হালকাভাবে নিতে পারে না। সে তার বাবা মাকে ধমক দিয়ে থামিয়ে দিয়ে বলল, তোমরা ব্যাপারটা বুঝতে পারছো না। সকালে রাজের বাড়ি থেকে ফোন এসেছিল, গতকাল রাতে নাকি কেউ রাজকে নৃশংসভাবে খুন করেছে। তোমরা কি কিছু আন্দাজ করতে পারছো? রাজীবের মা আর বাবা দুজনেই বেশ চমকে গেল। রাজীব চোখ বড় বড় করে বলল, আমার মনে হয় সে এসে গেছে। রাজীবের কথা শেষ না হতেই তার বাবা তাকে ধমক দিয়ে থামিয়ে দিয়ে বলল, চুপ কর, ওইসব ভূত প্রেত নিয়ে গবেষণা করে তোর মাথাটা একেবারে গেছে। মরা মানুষ আবার ফিরে আসে নাকি? রাজীবের মা আবার রাজীবের বাবার সাথে তাল মিলিয়ে বলল, হ্যাঁ খোকা, তোর বাবা একদম ঠিক বলেছে, মরার আবার কেউ ফিরে আসে নাকি? রাজীব মাথা নিচু করে কিছুক্ষণ চিন্তা করার পর মিনমিনে গলায় বলল, তোমরা ঠিকই বলেছ। প্যারানর্মাল বিষয়ে পড়াশোনা করার রাজীব মনে প্রাণে বিশ্বাস করে যে অলৌকিক বলে পৃথিবীতে কিছু অবশ্যই আছে। রাজীব বিজ্ঞানের সাহায্য ও বিভিন্ন তান্ত্রিকের সাহায্য নিয়ে সেই অলৌকিক কিছুটাকে ধরার চেষ্টায় আছে। 3 মাস আগে
রাজীবের মা আর বাবা রাজীবের বিয়ে ঠিক করে মাত্র ৮ বছরের একটা মেয়ের সাথে। রাজীবের থেকে মেয়েটা প্রায় ১০-১১ বছরের ছোট। রাজীবের যদিও আপত্তি ছিল, কিন্তু তাও তার বাবা মা বিয়েটা দিতে চায়, কারণ মেয়েটার বাবার অনেক সম্পত্তি আছে আর তাদের পারিবারিক রীতি যে মেয়ের ৯ বছর হওয়ার আগেই তাদের বিয়ে দিয়ে দেওয়া হয়। তাই রাজীবের সাথেই বিয়ে ঠিক করা হয় মা বাবার একমাত্র মেয়ে তাহমিনার, যার এখনো বিয়ে সম্পর্কে কোনো ধারণাই নেই। রীতিনীতি সব ঠিক রেখেই রাজীব আর তাহমিনার বিয়ে হয়ে যায়। বিয়ের প্রথম দিন থেকেই টাকার জন্য রাজীব আর তার মা বাবা চাপ দিতে থাকে তাহমিনার বাবার উপর। মেয়ের সুখের কথা ভেবে সব বাবার মতো তাহমিনার বাবাও রাজীবকে চাহিদা মতো টাকা দিতে লাগলো। কিন্তু তাহমিনার বাবা আর রাজীব তার পরিবারের লোভ সম্পর্কে কোনো ধারণাই তার ছিল না। কয়েকদিনের মধ্যেই রাজীবের মা বাবার লোভ আকাশ ছোঁয়া হয়ে যায়, আর তারা ছোট্ট তাহমিনাকেও বলে যে সে যেন তার বাবাকে টাকা দিতে বলে। কিন্তু তাহমিনা যখন রাজি হয় না, তখন সে রাজীবের মা আর বাবার অমানসিক অত্যাচারের শিকার হয়। শুধু রাজীবের মা আর বাবাই নয়, বরং রাজীবও তাহমিনাকে মারতে থাকে। রাজীবের পাশবিক নির্যাতন সহ্য করতে না পারে তাহমিনা তার বাড়িতে মা বাবাকে সব জানায়। তাহমিনার মা বাবা পুলিশের কাছে যায়, কিন্তু থানার ওসি রফিকুল হক তালুকদার ছিলেন রাজীবের এককালের সহপাঠী, তাই তাহমিনার মা বাবা খুব একটা সুবিধা করতে পারেনি। আবার রাজীব অনেক টাকা দিয়ে রফিকুল হকের মুখ বন্ধ করে দেয়। তাহমিনার মা বাবা দুজনেই ঠিক করে যে তারা তাহমিনাকে আর রাজীবের কাছে রাখবে না, তাই ডিভোর্সের জন্য আবেদন করে। কিন্তু রাজীব আর তার উকিল বন্ধু রাজের পরিকল্পনার কাছে ব্যর্থ হয় তাহমিনার মা বাবা। তারা বাধ্য হয় তাহমিনাকে রাজীবের সাথে থাকতে দিতে। রাজীব আর তার মা বাবা তাহমিনাকে ঘরে এনে মুখ বেঁধে খুব মারে। রাজীব ৮ বছরের তাহমিনাকে জানোয়ারের মতো পা দিয়ে লাথি মারে। তাহমিনার চোখ বেয়ে বেয়ে নামে জল, কিন্তু সে জলও রাজীবের মতো পশুর মন গলাতে পারে না। তাহমিনা তার ছোট্ট হাত দিয়ে রাজীবের পা জড়িয়ে ধরে। রাজীবের মা বাবারও পা ধরে, কিন্তু রাজীবের মার থামে না। একটা সময় গিয়ে ছটফটানি থেমে যায় তাহমিনার, শান্ত হয়ে যায় শরীর, ঠান্ডা হয়ে আসে হাত পা। তাহমিনার চোখ বন্ধ, নিঃশ্বাস পড়ছে না ওর। ডান হাতের উপর ৩টা তারার মতো চিহ্ন দেখা যাচ্ছে। মুখটা কি মিষ্টি, অথচ মিষ্টি এই মুখটাতে আর কোনোদিনই কেউ কথা শুনবে না। তাহমিনার এই অবস্থা দেখে রাজীবের মা আর বাবা দুজনেই খুব ভয় পেয়ে যায়। রাজীব ভেবে কিছু না পেয়ে রাজকে ফোন করে। রাজ এসে তাহমিনার লাশটা গোপন করার ব্যবস্থা করে, আর ব্যাপারটা ওসি রফিকুল হককেও জানানো হয়। আর তাকে ব্যাপারটা একটু সামলানোর জন্য রাজীব একটা মোটা টাকার অফার করে। ওসি রফিকুল হক জানায় যে আইনের দিকটা দেখে নিবে সে। তাহমিনার মা বাবা যে তাদের চোখের মনি একমাত্র মেয়েকে কত খুঁজেছে, কিন্তু পায়নি। তারা হয়তো আজও জানে না যে তাদের আদরের মেয়ে আর এই পৃথিবীতে নেই। যেদিন রাজীব আর রাজ তাহমিনার লাশ নির্জন একটা জঙ্গলে নিয়ে গিয়ে আগুনে পুড়িয়ে ফেলেছিল, সেদিন রাতেই রাজীব একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখে। রাজীব স্বপ্নে দেখে যে তাহমিনা প্রতিশোধ নেওয়ার জন্য ফিরে এসেছে, আর সে ইতোমধ্যে ওসি রফিকুল হককে আর রাজকে মেরে ফেলেছে, আর এখন সে তাকে আর তার মা বাবাকে মারবে। স্বপ্নটা নিয়ে রাজীব বেশ চিন্তিত ছিল। সে তার মা বাবাকে ব্যাপারটা জানিয়েছিল। তার মা বাবা শুধু স্বপ্ন বলেই উড়িয়ে দিয়েছিল সেটি। রাজীব অবশ্য তখন শুধুই স্বপ্ন মনে করেছিল, কিন্তু এখন কি করবে সে? এখন যদি তাহমিনার আত্মা সত্যি সত্যি প্রতিশোধ নিতে আসে, রাজীব জানে যে বিজ্ঞানের মতে সেটা সম্ভব নয়, কিন্তু বিজ্ঞানের বাহিরেও তো অনেক কিছুই থাকে। রাজীব সকালের নাস্তা না করেই বাড়ি থেকে বেরিয়ে গেল। তাকে এখন এই বিষয়ে শুধু একজনই সাহায্য করতে পারবে, সে এখন তার কাছেই যাচ্ছে। বাড়িতে রাজীবের মা আর বাবা একা। আজ শুক্রবার হওয়ায় রাজীবের বাবার অফিসও বন্ধ। রাজীবের মা রান্নাঘরে ছিল,
আর রাজীবের বাবা বসার ঘরে বসে টিভি দেখছিল। হঠাৎ রান্নাঘর থেকে রাজীবের মা চিৎকার করে। রাজীবের বাবা সঙ্গে সঙ্গে ছুটে যায় রান্নাঘরে। রাজীবের বাবা রান্নাঘরে গিয়ে দেখে যে রাজীবের মা অজ্ঞান হয়ে পড়ে আছে, আর তার পাশে একটা ছোট মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটার পরনে একটা সাদা রঙের শাড়ি, চুলগুলো সব সামনের দিকে করা। মেয়েটার চেহারা দেখা যাচ্ছে না, কিন্তু হাত দেখা যাচ্ছে। হাতের জায়গায় জায়গায় ক্ষত, মাংস নেই জায়গায় জায়গায়। কিন্তু রাজীবের বাবার নজর মেয়েটার ডান হাতের কবজির উপর পড়তেই সে ভয়ে 2 ধাপ সরে গেল। ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে বলল, না, এটা হতে পারে না। কে তুমি? মেয়েটা রাজীবের মায়ের একটা হাত ধরে জোরে টান দেয়, আর সাথে সাথে রাজীবের মায়ের হাতটা শরীর থেকে আলাদা হয়ে যায়। রাজীবের বাবা ভয়ে পালানোর চেষ্টা করে। রাজীবের বাবা দৌড়ে বাহিরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু পারে না, কারণ দরজা বন্ধ হয়ে গেছে আগেই। মেয়েটা রাজীবের মায়ের শরীর থেকে আলাদা করা হাতটা নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে এলো। আবহাওয়া বদলে গেল সাথে সাথেই। মেয়েটা রাজীবের বাবার সামনে এসে হঠাৎ ভয়ঙ্কর ভাবে হেসে ওঠে। হাসতে হাসতে মেয়েটা আবার কান্নাও শুরু করে দেয়। রাজীবের বাবা ভয়ে থরথর করে কাঁপছে। মেয়েটা কাঁদতে কাঁদতে কান্না স্বরে বলল, আমায় আমায় আর মেরেন না, আমার খুব কষ্ট হয়, আমায় আমায় আর মারবেন না। তারপর মেয়েটা আবার হেসে ওঠে। সেই হাসি খুবই ভয়ঙ্কর হাসি। রাজীবের বাবা কাঁপা কাঁপা স্বরে বলল, আমায় আমায় ক্ষমা করে দাও। মেয়েটা রাজীবের মায়ের হাতটা রাজীবের বাবার দিকে ছুঁড়ে মারে। রাজীবের বাবা ভয় চিৎকার করে ওঠে। সে কান্না স্বরে বলল, আমি আর এরকম কিচ্ছু করব না। মেয়েটা আস্তে আস্তে রাজীবের বাবার দিকে এগিয়ে আসতে লাগলো। রাজীবের বাবা আর পেছনে যেতে পারে না, তার পেছনের দেয়াল। মেয়েটা ধীর পায়ে এসে রাজীবের বাবার পেটে তার এক হাত রাখে। রাজীবের বাবা সঙ্গে সঙ্গে চিৎকার করে ওঠে। কিছুক্ষণ পর মেয়েটা তার হাত সরিয়ে নেয়। রাজীবের বাবা মেঝেতে বসে পড়ে। তারপর মেয়েটা রাজীবের বাবার গালে হাত দেয়। রাজীবের বাবা আবার চিৎকার করে ওঠে, চিৎকার করে বলতে থাকে, আমায় ক্ষমা করে দাও, আমায় মেরো না। মেয়েটা আবার তার হাত সরিয়ে নেয়। মেয়েটা হাত সরানোর পর দেখা যায় রাজীবের বাবার গালের মাংস সব পচে গেছে। গালের ভেতর সাদা হাড় দেখা যাচ্ছে। হঠাৎ করে রাজীবের বাবার সামনের মেঝেতে আগুন জ্বলে উঠল। মেয়েটা রাজীবের বাবার ঘাড় ধরে মাথাটা সেই আগুনের ওপর ধরল। রাজীবের বাবার চিৎকারে সারা বাড়ি কেঁপে উঠল। সে বাঁচার জন্য চিৎকার চেঁচামেচি ছটফট করতে লাগলো, কিন্তু কেউ সেই চিৎকার চেঁচামেচি শুনল না। কিছুক্ষণ পরেই সবকিছু আবার আগের মতো হয়ে গেল। রাজীবের বাবার শরীর স্থির হয়ে যায়, সে মারা গেছে। মেয়েটা রাজীবের বাবার মৃত লাশের দিকে তাকিয়ে একটা ভয়ঙ্কর হাসি দেয় আর বাতাসের সাথে মিলিয়ে যায়। রাজীব অবশেষে তার তান্ত্রিক বন্ধুর কাছে পৌঁছালো। রাজীবের এই বন্ধুর নাম বিভোর তান্ত্রিক। রাজীব বিভোর তান্ত্রিকের কাছে যেতেই বিভোর তান্ত্রিক তাকে জানালো যে তার বাবা মা নাকি মারা গেছে। খবরটা শোনা মাত্র রাজীব ভয়ে কেঁপে ওঠে। বিভোর তান্ত্রিক তাকে আরো জানায় তার বাবা মা নাকি কোনো বাচ্চা মেয়ের আত্মা মেরেছে তাকে। রাজীবের এবার পুরো বিশ্বাস ওসি রফিকুল হক আর তার বন্ধু রাজকেও ওই আত্মাই মেরেছে, আর ওই আত্মাটা হলো তাহমিনার। এখন সে আত্মাটা তাকেও মারবে। রাজীব তার বন্ধু বিভোরকে বলল, তো এখন আমি ওই আত্মার হাত থেকে রক্ষা পাবো কিভাবে? শোন রাজীব, তুই ওই মেয়েকে মেরেছিস, তাই ওই মেয়ে তোকে অবশ্যই মারবে। সে তার প্রতিশোধ নেবেই। ওই মেয়েটা তোর বউ, তাই তোর কাছে আসা থেকে তাকে থামানো যাবে না। কোনো উপায় কি নেই যেটা দিয়ে আমি বাঁচতে পারবো? তুই প্যারানর্মাল বিষয়ে পড়াশোনা করেছিস, তাই তুই জানিস এই আত্মার কোনো জিনিস যদি তুই সাথে রাখিস তাহলে আর ও তোর কোনো ক্ষতি করতে পারবে না। রাজীব আর দেরি করে না, কারণ তাহমিনার একটা পুতুল তার কাছে আছে। ওই ভয়ঙ্কর স্বপ্ন দেখার পর থেকেই রাজীব তাহমিনার ওই পুতুলটা সব সময় সাথে রাখে। রাজীব নিজের গাড়ি নিজেই ড্রাইভ করে, তাই তার সাথে আর কেউ থাকে না।
রাজীব বাড়ির উদ্দেশ্যে ড্রাইভ করছে। হঠাৎ সে লক্ষ্য করে যে তার গাড়ির পেছনের সিটে কেউ বসে আছে। পরনে একটা সাদা রঙের শাড়ি, চুলগুলো সব সামনের দিকে করা। চেহারা দেখা না গেলেও চুলগুলোর মধ্য দিয়ে মেয়েটার চোখ দেখা যাচ্ছে। রাজীবের নজর সেই ভয়ঙ্কর চোখের দিকে যেতেই সে ভয়ে কেঁপে ওঠে। রাজীব গাড়ি ব্রেক করে। রাজীব তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে পকেট থেকে তাহমিনার পুতুলটা বের করে। তাহমিনাও গাড়ি থেকে নেমে আসে। সে ধীর পায়ে রাজীবের দিকে এগিয়ে যায়। রাজীব পুতুলটা তাহমিনার দিকে ধরে। তাহমিনা পুতুলটা ভালো করে দেখে, তারপর কয়েক ধাপ পিছিয়ে যায়। রাজীব সুযোগ পেয়ে পালানো শুরু করে। সে রাস্তার পাশ দিয়ে পালানোর সময় পেছনের দিকে তাকিয়ে দেখে। সে দেখতে পায় যে তাহমিনাও তার দিকে আসছে। রাজীব পালাতে পালাতে হঠাৎ একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে, আর রাজীবের হাতের পুতুলটা গাড়ির নিচে চাপা পড়ে ভেঙে যায়। রাজীব রাস্তায় পড়ে যায়। সে রাস্তা থেকে উঠে পেছনে তাকাতেই তাহমিনাকে দেখতে পায়। রাস্তা পুরো ফাঁকা হয়ে যায়। আগে তো দুই একটা গাড়ি চলছিল, এখন সেটাও নেই। রাজীব তাহমিনাকে চিৎকার করে বলল, আমায় ক্ষমা করে দাও তাহমিনা, আমি ভুল করেছি, আমি লোভে পড়ে গিয়েছিলাম, আমায় ক্ষমা করো তুমি। হালকা বাতাস বইছে, মনে হয় কিছুক্ষণের মধ্যেই ঝড় উঠবে। হালকা বাতাসে তাহমিনার চুলগুলো সব মুখের উপর থেকে উড়ে গেল। প্রচন্ড ভয়ঙ্কর একটা চেহারা দেখে রাজীব চিৎকার করে কেঁদে উঠল। পাশের একটা বড় গাছের শিকড় বেরিয়ে রাজীবের পা জড়িয়ে ধরে। রাজীব ভয়ে জমে যায়। তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। তাহমিনা রাজীবের কাছে এসে রাজীবকে একটা ধাক্কা দিতেই রাজীব নিচে পড়ে যায়। তাহমিনা ধীর গতিতে রাজীবের দিকে এগিয়ে আসে। রাজীব ভয়ে জড়সড় হয়ে গেছে। তাহমিনা এসে রাজীবের একটা পা ধরে উপরে তোলে, তারপর পাটা আস্তে আস্তে মোচড়ানো শুরু করে। রাজীব চিৎকার করতে করতে বলল, আমায় মেরো না তাহমিনা, আমায় ছেড়ে দাও। তাহমিনা এক টানে রাজীবের পা হাঁটু থেকে ভেঙে শরীর থেকে আলাদা করে দেয়। রাজীবের আর্তনাদে আকাশ বাতাস কাঁপতে থাকে। তারপর তাহমিনা রাজীবের একটা হাত ধরে, টান দিয়ে হাতটাও শরীর থেকে আলাদা করে দেয়। রাজীবের শরীর থেকে গল গল করে রক্ত বের হচ্ছে, আর সে প্রাণ ভিক্ষা চেয়ে কেঁদেই যাচ্ছে। তারপর তাহমিনার ইশারায় গাছের শিকড়টা রাজীবকে উল্টো করে ঝুলিয়ে দেয়। তাহমিনা রাজীবের মাথার কাছে এসে দুই গালে হাত দেয়। রাজীব চিৎকার করতে থাকে। হঠাৎ তাহমিনা রাজীবের ঘাড় ধরে এক পাশে ঘুরিয়ে দেয়, আর সাথে সাথে মট করে একটা শব্দ হলো। রাজীবের মাথাটা তাহমিনা তার শরীর থেকে আলাদা করে ফেলে। তাহমিনা তারপর বাতাসের সাথে মিলিয়ে যায়। মিলে যাওয়ার আগে দেখা যায় তার চোখ থেকে এক বিন্দু জল গড়িয়ে পড়ল। এই ছিল ঘটনা। আশা করি সবারই ভালো লেগেছে আমার ঘটনাটি।